আজকের গল্প মৃত্যুর পরে, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। পরীক্ষা শেষ, অঢেল অবসর। কি করে সময় কাটাবো তাই ভাবছি। সিনেমার নেশা আমার বিশেষ নেই, খেলা দেখার শখ একটু আছে, তবে আজকাল খেলা দেখা মানে মারপিট দেখা। শুধু মারপিট দেখাই নয়, মার খাওয়াও। পুলিশ মাঝে মাঝে ঘোড়া ছুটিয়ে দেয়। শিক্ষিত ঘোড়া ঠিক পা চালায় মানুষের তলপেট লক্ষ্য করে। প্রায় মনে হয় খেলোয়াড়দের বদলে যদি এইরকম 11টা ঘোড়াকে নামিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় খেলাটা সত্যিই জমে। গোলের কাছে এরকম লুকোচুরি না করে জালে বল আটকাবার আসল চেষ্টা হয়। এইরকম যখন মনের অবস্থা, সারাদিন গল্পের বই পড়ে কাটাচ্ছি, গল্প আর ভালো লাগছে না, তখন একটা কাজ ঘাড়ে এসে চাপলো। এর আগে অবশ্য পাড়ার সরকারি কাকা একটা কাজের ভার দিয়েছিলেন। হ্যাঁ রে সতে, রকে বসে বসে সময় নষ্ট করছিস কেন? খবরের কাগজও পড়িস না? কথাটা বুঝতে পারলাম না, আমতা আমতা করে বললাম, এই খবরের কাগজ? হ্যাঁ পড়ি তো। ছাই পড়িস? সরকারি কাকা মুখের অদ্ভুত ভঙ্গি করলেন। পড়িস নি? ছেলেরা পরীক্ষার পর সব গাঁয়ে গিয়ে সেখানকার লোকেদের অক্ষর পরিচয় করাচ্ছে। এতে দেশের কত উপকার হয় বলতো। এবার কোনো উত্তর দিলাম না। এই ব্যাপারে আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে। একবার পরীক্ষার পর ঠিক করলাম অশিক্ষিতদের জ্ঞান দান করব। হাতের কাছে ঘরামি হারাধনকে পেয়ে গেলাম। সেই সময় আমাদের বাড়ি চুনকাম হচ্ছিল। হারাধনকে বললাম, হারাধন, তোমার তো ভারী কষ্ট। হারাধন মুখ কাঁচুমাচু করে বলল, খুব কষ্ট দাদাবাবু, কি করে জানতে পারলে? চুলকানিতে সারা গা ভরে গেছে। আহা, সেই কষ্ট বলছি না, এই যে লেখাপড়া জানো না, এর জন্য কষ্ট হয় না? কষ্ট তাই একটু একটু হয়, লোকে ঠকায়। তাই তো বলছি, রোজ রাত্রে আমি তোমাকে পড়াবো। হারাধন যে খুব খুশি হলো না সেটা তার মুখ দেখেই বোঝা গেল। অবশ্য প্রথম প্রথম পড়তে বসে সবাই এরকম গড়রাজি হয়। সেই রাতেই প্রথম ভাগ নিয়ে বসলাম। হারাধন মুখ হাত ধুয়ে এসে বসলো। স্বরবর্ণ পার হলাম কোনো রকমে। আটকালো এসে ইঙতে। হারাধন ইঙ বলতে পারল না, বলে মিও। আমি চটে উঠতে বলল, ওইসব বিড়ালেটা পারবো না দাদাবাবু, ওইটি তুমি বাদ দাও। ইঙর বেশি সার্থকতা নেই, ওটা বাদই দিলাম। তারপর আটকালো দয়ে। দ বলতে হারাধন হেসে কুটিপাটি। একবার মিত্তির বাবুদের বাড়ি রং করার সময় খাঁচা ভেঙে রাস্তার উপর পড়েছিলুম। সবাই বলেছিল আমি হাড়গোড় ভাঙা দ হয়ে গেছি। বাঁচার আশা ছিল না দাদাবাবু, ওই দটাও বাদ দাও। আমার সেদিনের চেহারাটা মনে পড়ে যায়। এবার আমি বাদ দিতে রাজি হলাম না। হারাধন হঠাৎ বলল, হ্যাঁ ওইটা কি গো দাদাবাবু? আমি দেওয়ালের দিকে চোখ ফেরালাম। কোনটা? ওই যে ওই একটা ফাটল, এই বেলা মেরামত না করলে দেয়াল যে ভেঙে চৌচির হয়ে যাবে। চিন্তিত হলাম, তাহলে কি করা যায়? হারাধন অভয় দিল, কোনো ভয় নেই, বাড়িতে বালি চুন তো রয়েইছে, অতএব সে আমাকে তা শিখিয়ে দেবে। সে বলল, তুমি আমাকে লেখাপড়া শেখালে দাদাবাবু, আমি শেখাবো বাড়ি মেরামত। পড়ার পাঠ শেষ হলো। কর্ণিক হাতে আমি মিস্ত্রিগিরির প্রথম পাঠ নিলাম। মাসখানেক ধরে দেয়াল ভেঙে বালির প্রলেপ। রাতে ঠিক থাকে, সকাল হলে চুল সরু ফাটল দেখা যায়। আশা ছেড়ে দিলাম আমি। হারাধন বলল, আপনার মশলা মেশানো ঠিক হয়নি দাদাবাবু। সেই থেকে শিক্ষাদানের ব্যাপারে আমি রীতিমতন শঙ্কিত। জানিস বিদেশে ছেলেরা কিভাবে ছুটি কাটায়? সরকারি কাকার কথায় বর্তমানে ফিরে আসি। ব্যাপারটা জানা ছিল না, তাই সরকারি কাকার কথায় মাথা নাড়লাম। নাক দিয়ে সরকারি কাকা ঘোড়ার মতন একটা শব্দ করে বললেন, ভালো খবর জানবি কি করে? কোথায় কি সিনেমা হচ্ছে সেই সব কণ্ঠস্থ। শোন বলি। সরকারি কাকা একেবারে পাশে এসে বসলেন। তারপর শুরু করলেন, বড়দিনের সময় ছেলেমেয়েরা সব পোস্ট অফিসে ঢুকে পড়ে। সেই সময় রাশি রাশি উপহারের পার্সেল যাওয়া আসা করে। বড়দিনের উপহার, কাজও খুব বেড়ে যায়। সরকারি কাকার আরও অমৃত উপদেশ বিতরণ করার ইচ্ছে হয়তো ছিল, কিন্তু পারলেন না। পাড়ার রামদুলাল ঘোষকে দেখতে পেলেন। ভদ্রলোক বাজার থেকে ফিরছিলেন। কাকা রোয়াক থেকে ঝাঁপিয়ে রাস্তায় পড়লেন। এই যে রামদা, নসি হবে এক টিপ। কাকার হাত থেকে পরিত্রাণ পেলাম, কিন্তু চিন্তা থেকে নিষ্কৃতি নয়। সত্যিই তো, এই দীর্ঘ সময় কাটাই কি করে? আশ্চর্যভাবে একটা কাজ জুটে গেল। পাশের বাড়ির রেবতী মেসমশাই এসে দাঁড়ালেন। অমায়িক ভদ্রলোক, মানুষের দায়ে বিপদে বুক দিয়ে এসে পড়েন।
যেমন ভদ্রলোক তেমন তার স্ত্রী। ছেলে মেয়ে নেই। বসে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম। বাবা আর মা দুজনেই ছিলেন। বাবার হাতে চায়ের কাপ, মার হাতে সেলাই। রেবতীবাবু ঢুকলেন টেলিগ্রাম হাতে করে। বাবা বললেন, কি ব্যাপার? রেবতীবাবু ভগ্ন কণ্ঠে উত্তর দিলেন, বড় বিপদে পড়েছি। কেন, কি হলো? দেশে আমার ভাই থাকে, জানেন তো। সেই ভাইয়ের খুব অসুখ, খবর এসেছে। ও তাই নাকি? এর আগে চিঠিতে অসুখের সব বিবরণ ছিল। আমি এখানকার এক বড় ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধপত্র সব কিনেছি। ভেবেছিলাম নিজেই নিয়ে যাব, কিন্তু কাল থেকে বাতের ব্যথাটা দারুণ বেড়েছে। চলাফেরাই করতে পারছি না। লক্ষ্য করলাম রেবতীবাবুর হাতে মোটা লাঠি। কথাবার্তার ফাঁকে ফাঁকে মুখটা বিকৃত করছেন। আমরা আশপাশের সবাই জানতাম মাঝে মাঝে রেবতীবাবু বাতে একেবারে পঙ্গু হয়ে যান। তার অসহ্য কাতরানি আমরা বাড়ি থেকেই শুনতে পাই। কি যে করি বুঝতে পারছি না। হঠাৎ বাবার নজর আমার দিকে পড়ল। বললেন, এক কাজ করলে হয়। কি? সতু তো বসে আছে, সে যেতে পারে। রেবতীবাবু কৃতার্থ হয়ে গেলেন। তাহলে তো কথাই নেই। সতু পারবে এই অচেনা জায়গায় যেতে? আত্মসম্মানে লাগলো। বললাম, হ্যাঁ, এ আর শক্ত কাজ কি? তাহলে আর দেরি করো না, কাল সকালেই রওনা হয়ে পড়ো। আমার সঙ্গে এসো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। কথা শেষ করেই রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে আমিও। আমরা একতলায় থাকি, কাজেই সিঁড়ি ভাঙার হাঙ্গামা নেই। কিন্তু এইটুকু পথ চলতে রেবতীবাবু যেরকম সময় নিলেন তাতেই বুঝতে পারলাম বাতের ব্যথাটা রীতিমতন বেড়েছে। বাড়িতে এসে রেবতীবাবু বললেন, কাল বেলা 10:15 গাড়ি, হাওড়া স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম, 3rd ক্লাসে ভাড়া 9 টাকা 20 পয়সা। ট্রেন মজিদপুরে পৌঁছবে সন্ধ্যা 6টায়। স্টেশনে গাদা গাদা সাইকেল রিক্সা। রিক্সায় বড় জোর মিনিট 25 কিংবা আধ ঘন্টা। ভাড়া নেবে 1 টাকা। এই নাও টাকা। 50 টাকা দিলাম। বিদেশ বিভুঁইয়ে সঙ্গে বাড়তি টাকা থাকা ভালো। আর এই হলো ওষুধের ব্যাগ। রেবতীবাবু চামড়ার ছোট্ট একটা সুটকেস এগিয়ে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, অসুবিধা হবে? আপনি যেমন চমৎকারভাবে বুঝিয়ে দিলেন তাতে মোটেই অসুবিধা হওয়ার কথা না। আমার ভাইয়ের নাম অদিতি ভট্টাচার্য, গাঁয়ের স্কুলের হেডমাস্টার। সবাই এক ডাকে চেনে। তুমি রিক্সাওয়ালাকে হেডমাস্টারের বাড়ি যাব বললেই হবে। পরের দিন 9টা বাজতেই ট্যাক্সি এসে হাজির। রেবতীবাবু সে ব্যবস্থাও করে রেখেছেন। আমি ট্যাক্সিতে উঠতে রেবতীবাবু লাঠিতে ভর দিয়ে পাশে দাঁড়ালেন। আমি অনুযোগের সুরে বললাম, আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন? কষ্ট আর কি, তাছাড়া তুমি আমার জন্য এতটা করছো, আমি এইটুকু করব না? তুমি বৌমাকে বলো শরীরের এই অবস্থার জন্য আমার যাওয়া সম্ভব হলো না। কিছু যেন মনে না করে। সুটকেসের মধ্যে একটা কাগজে ওষুধ সেবনের সব বিধি লেখা আছে, কখন কোন ইঞ্জেকশন দিতে হবে তাও। গাঁয়ের প্রফুল্ল ডাক্তারই দেখাশোনা করে, তাকে দেখালেই হবে। যতক্ষণ ট্যাক্সি দেখা গেল, পিছন ফিরে দেখলাম রেবতীবাবু লাঠি হাতে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ট্যাক্সি যখন হাওড়ায় পৌঁছলো তখন 9:30। ট্রেন ছাড়তে তখনও অনেক দেরি। টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। বিশেষ ভিড় নেই, অন্তত তখনও পর্যন্ত হয়নি। বেশিরভাগই চাষা বুসো লোক, সঙ্গে বিরাট বিরাট বস্তা। একেবারে কোণের দিকে জানলার পাশে বসলাম। মালপত্র বলতে আমার কিছুই নেই। ওষুধের সুটকেস আর কাঁধের পোঁটলায় কাপড় চোপড়। বিছানা আনিনি, রেবতীবাবু বারণ করেছিলেন। বলেছিলেন কোনো দরকার নেই, ওখানে একজনের শোবার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বসে বসে ভাবতে লাগলাম, এর আগে কোনোদিন গ্রামে যাইনি। আমার আত্মীয় স্বজন সবাই শহরের লোক। গ্রামের সম্বন্ধে আমার একটা মোহ ছিল বইকি। পদ্মফুল ফোটা পুকুর, ঝোপঝাড়ে জোনাকির মেলা, ধান ক্ষেত, পাখির কাকলি। কিন্তু মজিদপুরে হয়তো এইসব দেখার অবকাশ হবে না। অসুখের বাড়ি, গৃহস্বামীর কঠিন অসুখ। এমন অবস্থায় গ্রামে বেড়ানো সম্ভব নয়। রোগীর কাছে বসে থাকতে হবে। ট্রেন ছাড়ল।
দুদিকের শহরের চিহ্ন দ্রুত মুছে গেল। তার পরিবর্তে পানা ঢাকা ডোবা, বাঁশঝাড়, কুঁড়েঘর। মাঝে মাঝে ট্রেন থামছে, লোক যে অনুপাতে উঠছে সেই অনুপাতে নামছে না। কামরার ভিতর দারুণ হট্টগোল। কে বুঝি আর একজনের পোঁটলা নিয়ে নেবে গেছে। রোদ বাড়ছে, ঘুমের ভাব আসছে। একবার চা খেয়ে নিলাম। যখন আবার চোখ খুললাম তখন রোদের তেজ কমে এসেছে। কামরা অনেকটা খালি, বহু লোক ইতিমধ্যে নেমে গেছে। বিকেল, হাতের ঘড়ি দেখলাম 5টা 5। আর ঘণ্টাখানেক, তারপরেই মজিদপুর পৌঁছে যাব। হঠাৎ মনে পড়ল সাত সকালে খেয়ে বেরিয়েছি, মাঝখানে শুধু একবার চা খেয়েছি। অশোকের বাড়ি, খাবার মিলবে কিনা কে জানে। ট্রেন প্ল্যাটফর্মে থেমেছে। স্টেশনের নাম শক্তিনগর। স্টেশনের চেহারা দেখে মনে হচ্ছে ট্রেন কিছুক্ষণ থামবে। ট্রে হাতে একটা বয় যাচ্ছিল, তাকে ডেকে চা, টোস্ট আর ডিমের অর্ডার দিলাম। খাওয়া শেষ হতেই ট্রেন ছাড়ল। যখন মজিদপুর পৌঁছালাম তখন বেশ অন্ধকার। 6টার সময় এত অন্ধকার হওয়ার কথা নয়, কিন্তু আকাশে কালো মেঘের সমারোহ। স্টেশন দেখে মাথায় হাত দিয়ে পড়লাম। নিচু খোয়া ওঠা প্ল্যাটফর্ম, টিমটিম করছে তেলের বাতি। গোটা দুয়েক চাষি নামলো, নেমেই তারা অন্ধকারে মিশে গেল। নেমে পড়লাম, বিদ্যুৎ চমকাচ্ছে। 2-1বার মেঘও ডাকলো। স্টেশন থেকে এদিক ওদিক বেরিয়ে দেখলাম একটাও সাইকেল রিক্সা নেই। রেবতীবাবুর কথা মিলল না। গাদা গাদা সাইকেল রিক্সা দূরে থাক, একটা সাইকেল রিক্সাও কোথাও নেই। ভাবলাম স্টেশন মাস্টারের কাছে একবার জিজ্ঞাসা করি। ফিরে এলাম। টিকিট ঘরের সামনে বড় তালা ঝুলছে। ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে। গেটের কাছে টিকিট চেকারেরও দেখা পাইনি। স্টেশনের বাইরে বিদ্যুতের আলোয় দেখলাম 3টে রাস্তা 3 দিকে গিয়েছে। রাস্তা মানে অসমতল গ্রাম্য পথ। দারুণ সমস্যা। এই দুর্যোগপূর্ণ রাতে কোন রাস্তা ধরে এগোবো? সাইকেল রিক্সার সন্ধানে এদিক ওদিক দেখছি, হঠাৎ পেছনে মোটা গলার আওয়াজ। সাইকেল রিক্সা পাবেন না, সব নবীন মাইতির ওখানে গেছে। চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে দেখি আধ অন্ধকারে দীর্ঘাকৃতি একটা ভদ্রলোক, পরনে ধুতি পাঞ্জাবি। ভদ্রলোক কি আমার সঙ্গেই ট্রেন থেকে নেমেছেন? এতক্ষণ তাহলে কোথায় ছিলেন? জিজ্ঞাসা করলাম, নবীন মাইতির ওখানে? হ্যাঁ, নবীন মাইতির ছেলের বিয়ে। বরযাত্রীদের জন্য 30খানা সাইকেল রিক্সা ভাড়া করেছে। সম্পন্ন জোরদার, পয়সার তো আর অভাব নেই। তা আপনি যাবেন কত দূর? ওই অদিতি ভট্টাচার্যের বাড়ি। হেডমাস্টার মশাইয়ের বাড়ি? তার তো খুব অসুখ চলেছে, দিন 10 জমে মানুষে টানাটানি। হ্যাঁ শুনেছি। আমি কলকাতা থেকে তার ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। আমার একটু তাড়াতাড়ি পৌঁছানো দরকার। কি করে যাই বলুন তো? পায়ে হাঁটা ছাড়া তো আর উপায় নেই। গরুর গাড়িও আজকাল আর পাওয়া যায় না। কতটা পথ হবে? তা মাইল 3। আমিও ওই দিকে যাব। যাবেন তো চলুন, রওনা হওয়া যাক। দেরি করে আর লাভ কি? আকাশের অবস্থাও তো ভালো নয়। অগত্যা আমি মালকোচা মেরে নিলাম। কাঁধে ব্যাগ, হাতে ওষুধের বাক্স। এত সরু রাস্তা যে পাশাপাশি দুজনের যাবার উপায় নেই। ভদ্রলোক আগে, আমি পিছনে। বিদ্যুতের আলোয় পথ চলা। একদিকে বাঁশঝাড়, বাতাসে বাঁশগুলো দুলছে, ক্যাঁচকোট শব্দ করছে। আর একদিকে ডোবা, একটু পা ফসকালেই বিপদ। কিছুটা পথ চলার পর ভদ্রলোককে আর দেখতে পেলাম না। অন্ধকারে যেন মিশিয়ে গেছেন। ভয় হলো। আতঙ্ক মেশানো কণ্ঠে বললাম, কই, কোথায় আপনি? পিছন থেকে শব্দ হলো, এই যে আমি পিছনে। আশ্চর্য, ভদ্রলোক সামনে থেকে পিছনে গেলেন কি করে? এই সংকীর্ণ রাস্তায় পাশ কাটিয়ে তো যাওয়া সম্ভব নয়। এই গাছের আড়ালে একটা বিড়ি ধরাবার চেষ্টা করছি, হাওয়ার জন্য কিছুতেই পারছি না। দাঁড়িয়ে পড়ে পিছন দিকে দেখলাম একটা গাছের আড়ালে ভদ্রলোক হাত ঝাঁকা দিয়ে দেশলাই জ্বালাবার চেষ্টা করছেন। একবার, দুবার, 3বার। 3বারের চেষ্টায় দেশলাই জ্বলল। সেই আলোতে ভদ্রলোকের মুখ দেখলাম। কপালে একটা কাটা দাগ, খুব ছোট ছোট চুল, তীক্ষ্ণ 2টি চোখ, সাধারণ গ্রাম্য চেহারা। আপনার এসব চলে নাকি? মাথা নাড়লাম। তারপরেই মনে পড়ে গেল অন্ধকারে আমার মাথা নাড়া ভদ্রলোকের দৃষ্টিগোচর হবার কথা নয়। তাই মুখে বললাম, না, ওইসব আমার চলে না। কি করেন, পড়াশুনো? হ্যাঁ, এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। আজকাল তো ছেলেরা লোয়ার সেকেন্ডারি দেওয়ার আগেই ধূমপান করতে শিখে যায়। আপনি তাহলে ভালো ছেলের দলে। আচ্ছা, আপনি কি এই ট্রেন থেকেই নামলেন?
না না, আমি মাঝে মাঝে স্টেশনে বেড়াতে আসি, আজও এসেছিলাম। এতক্ষণ পর্যন্ত শুধু মেঘের ডাক আর বিদ্যুতের চমক ছিল। এবার বৃষ্টি শুরু হলো। খুব জোরে নয়, কিন্তু আমার বিব্রত করার পক্ষে যথেষ্ট। রাস্তা রীতিমতো পিছল হয়ে উঠল। পায়ের জুতো খুলে হাতে নিলাম। পথের যেন আর শেষ নেই। অতিষ্ঠ হয়ে ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আর কত দূরে? শুনেছিলাম অদিতিবাবুর বাড়ি স্টেশন থেকে খুব দূরে নয়। মাইল 3 আর এমন কি দূর। দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি কি না, তাই পথ বেশি মনে হচ্ছে। আমি জলার ভিতর দিয়ে যেতে পারি, কিন্তু আপনি শহরের ছেলে, আপনার অসুবিধা হবে। খালি পায়ে বেশ কষ্ট হতে লাগলো। ঝড়ে 2-1 বাঁশ রাস্তার উপর কাত হয়ে পড়েছে। বাঁশের কাঁটা পায়ে ফুটছে। যন্ত্রণায় 2-1 চেঁচিয়ে উঠলাম। কি হলো? পায়ে বাঁশের কাঁটা ফুটেছে। বাড়ি পৌঁছে চুন দিয়ে দেবেন, নইলে বড্ড ব্যথা করবে। চুপচাপ আরও আধ ঘন্টা কাটলো। বৃষ্টি কম, কিন্তু লোকালয়ের ইশারা নেই। 2 দিকে জঙ্গল আর মজা পুকুর। অদিতিবাবু কেমন আছেন জানেন? ভদ্রলোক দাঁড়িয়ে পড়লেন। আমি কাছাকাছি যেতে বললেন, সকালে বিশেষ ভালো ছিল না। প্রফুল্ল ডাক্তার তো আশা ছেড়েই দিয়েছিল। দুপুরে অবস্থা একটু ভালো হয়েছিল, তবে খুব আশাপ্রদ নয়, বুঝলেন? বুঝলাম। মনে মনে ভাবলাম ওষুধপত্র নিয়ে যেন সময়ে পৌঁছতে পারি। আরও দ্রুত চলতে লাগলাম। ধীরে ধীরে দুর্যোগ কেটে ফিকে জ্যোৎস্না দেখা গেল। 2-1 বাতিও নজরে পড়ল। গ্রামের সীমানায় এসে গেছি। বাঁশের একটা সাঁকো, সেটা পার হতেই ভদ্রলোক বললেন, এবার দুজন দুদিকে। আপনার আর আমার পথ এক নয়। আমি বাদিকে যাব, আপনি ডান দিকে। আমি অদিতিবাবুর বাড়ি চিনব কি করে? চেনবার অসুবিধা হবে না। উঠানে অনেক লোক দেখবেন। হেডমাস্টারকে গাঁয়ের সবাই ভালোবাসে কি না? আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথা শেষ হবার আগেই ভদ্রলোক এগিয়ে এলেন। একেবারে মুখোমুখি। দীর্ঘ চেহারা, রক্তাভ 2টি চোখ, বিসদৃশ্য দাঁতের সার। ভদ্রলোক মোটেই সুদর্শন নন। বাড়িটা বেশি দূরে নয়, 2-3খানা বাড়ি পরেই। উঠানে দাওয়ায় 3 হ্যারিকেন। বেশ কয়েকজন লোক চলাফেরা করছে। আমি উঠানে গিয়ে দাঁড়াতেই একজন ফিরে দেখল। কে? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ, অদিতিবাবুর দাদা রেবতীবাবুর কাছ থেকে। বাতে শয্যাশায়ী বলে তিনি আসতে পারলেন না। আমার হাতে ওষুধ পাঠিয়েছেন। ওষুধ? বাড়ির মধ্যে থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সেই এলেন, যদি আরেকটু আগে আসতেন। আজ সন্ধ্যায় সব শেষ হয়ে গেছে। আসুন আসুন এইখানে। দাওয়ার দিকে এগিয়ে গেলাম। বাঁশের খাটিয়ায় অদিতি ভট্টাচার্য শুয়ে আছেন। তার পায়ের ওপর মাথা রেখে একটি স্ত্রীলোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মৃতদেহের দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। মেরুদণ্ড বেয়ে শীতল শিহরণ। এ কি সম্ভব? যে ভদ্রলোক স্টেশন থেকে আমার পথ প্রদর্শক হয়ে এলেন, এইবারে নির্দেশ দিলেন, তার চেহারার সঙ্গে অদ্ভুত মিল, একেবারে অভিন্ন। অদিতি ভট্টাচার্য চোখ চেয়ে রয়েছেন। অবিকল এক, রক্তাভ চোখ, অসমতল দাঁতের সার, ছোট ছোট চুল। পরলোক যাত্রী কি আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এলেন? কিন্তু কেন? তিনি তো জানতেন আমার ওষুধের বাক্স কোনো প্রয়োজনে লাগবে না। জানি না। এর উত্তর এত বছরেও আমার জানা সম্ভব হয়নি। বন্ধুরা, আজ পড়ে শোনালাম মৃত্যুর পরে, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন গল্প শোনার জন্য। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।